তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে বিসিএস লিখিত পিএসসি সিলেবাসের চ্যাপ্টার 5। তোমরা যখন চ্যাপ্টার 5 খুলবা তোমরা দেখবা সেখানে প্রথমে লেখা আছে এনভায়রনমেন্ট এন্ড নেচার, মানে এই চ্যাপ্টারটা হচ্ছে পরিবেশকে নিয়ে। তারপরে লেখা আছে চ্যালেঞ্জ, প্রসপেক্ট, কনজারভেশন, প্রিজার্ভেশন, সাস্টেনেবিলিটি ইন অল অ্যাসপেক্টস, মানে হচ্ছে তোমার পরিবেশে নিয়ে এটা প্রশ্ন। তো তোমরা শুনে বুঝতে পারছো যে পরিবেশ কি, এখানে একটা প্রশ্ন। পরিবেশ ও প্রকৃতি কি এবং সেটার কি কি চ্যালেঞ্জ আছে, এটা একটা প্রশ্ন। তারপরে হচ্ছে সেটা কিভাবে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে, কনজার্ভ করতে হবে, সেটা কিভাবে আমাদেরকে সাস্টেইন বানাতে হবে। তো যখনই এখানে সাস্টেইন শব্দটা চলে আসবে তার সাথে তোমরা রিলেট করতে পারবা কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে অনেকগুলো গোল আছে যেগুলো হচ্ছে পরিবেশের সাথে রিলেটেড। লাইফ আন্ডার ওয়াটার, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার গ্রিন এনার্জি, এই জিনিসগুলো কিন্তু পরিবেশের সাথে রিলেটেড। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে গোলগুলো পরিবেশের সাথে রিলেটেড সেগুলো এই চ্যাপ্টারের সাথেও রিলেটেড। তো সবার প্রথমে কি কাজ করবা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল খুলবা, সেখানের মধ্যে যেগুলো পরিবেশের সাথে রিলেটেড সেগুলোকে আলাদা করবা, সেগুলোকে এই চ্যাপ্টারের আন্ডারে নোটস করে ফেলবা। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে কনজারভেশন প্রিজার্ভেশন, মানে হচ্ছে পরিবেশকে কিভাবে সংরক্ষণ করতে হবে। তো সেখানে গ্রিন এনার্জি, কার্বন ইমিশন, জলবায়ু পরিবর্তন, জলবায়ুকে সংরক্ষণ, হ্যাঁ, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারতেছো। এবং এটা হচ্ছে কোপের যে মিটিং গুলা হয়, কোপ 20, কোপ 19, কোপ 18, এই মিটিং গুলা কিন্তু এই চ্যাপ্টারের অন্তর্গত হবে। সুতরাং ওখানকার যে মিটিং গুলা, সেই মিটিং এর যে সিদ্ধান্তগুলা, সেই সিদ্ধান্তগুলা কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবা, আমিও তোমাদেরকে দিব, সেগুলো তোমরা এই চ্যাপ্টারের মধ্যে রাখবা। তো আমরা দেখি যে চ্যাপ্টার থেকে আসলে কি কি প্রশ্ন আসছে এবং কি কি প্রশ্ন আসতে পারে। তো দেখো 45 বিসিএস এ এখান থেকে প্রশ্ন আসছে তিস্তা পানি চুক্তি কেন প্রয়োজন। তো তিস্তা পানি চুক্তি এখানকার এই চ্যাপ্টারের আন্ডারে আসবে, কারণ এটা নেচার এন্ড এনভায়রনমেন্টের একটা অংশ। তিস্তা পানি চুক্তি কেন প্রয়োজন, বাংলাদেশ ইন্ডিয়া সরকারের গৃহীত কার্যক্রম। এবং এই টপিকটা এখন ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে মিটিং করে আসছেন, এবং সেটা আসার পরে আমরা আমাদের পেজেও একটা পোস্ট আপলোড করেছি যে গঙ্গা পানি চুক্তি নিয়ে, যে রাজ্য সরকার এখানে ইম্পর্টেন্স পাবে না কেন্দ্রীয় সরকার এখানে ইম্পর্টেন্স পাবে, কি কি হয়েছে কি কি হয় না তোমরা পেজে গিয়ে দেখবা। তো এখান থেকে তিস্তা পানি চুক্তি কবে ছিল, 2026 পর্যন্ত মেয়াদ আছে, এটা কবে ছিল, কেমন ছিল, ভবিষ্যতে এটা আরো কেমন হওয়া উচিত, চুক্তি কতটুকু মানা হয়েছে, চুক্তি কতটুকু মানা হয় নাই, নতুন করে চুক্তিতে কি কি থাকতে পারে, এই জিনিসগুলো তোমরা এখান থেকে প্রশ্ন তৈরি করবা। এবং বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যেগুলো অভিন্ন নদী চুক্তি আছে সেগুলো এর মধ্যে ইম্পর্টেন্ট, সুতরাং সেগুলো তোমরা এর মধ্যে পড়বা। এটার পাশাপাশি আমি 45 এর কথা বললাম, 35 আসছে নদী দূষণ। নদী নিয়ে এই প্রশ্নই আসছে যে নদী দূষণ কি। তাহলে নদী নিয়ে হচ্ছে কি, একটা হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ। হ্যাঁ, নদীমাতৃক বাংলাদেশের একটা টোটাল চিত্র কিন্তু আমরা জিওগ্রাফিতে পড়ছিলাম, তোমাদের যদি মনে থাকে, যে বাংলাদেশের সবগুলা নদী, সবগুলো অববাহিকা নদী নিয়ে একটা প্রশ্ন কিন্তু আসে। তো এটা একটু টাফ প্রশ্ন হয়ে যাবে, কারণ এখানে অনেকগুলা নদী, অনেকগুলা মানচিত্র, অনেকগুলা ম্যাপ তোমাদেরকে শিখতে হবে। তো এটা একটু কঠিন প্রশ্ন হয়ে যাবে। তো এটাকে আমরা অ্যাভয়েড করতে চেষ্টা করব। আমরা হচ্ছে নদী দূষণ, নদী চলাচল, নদী দিয়ে কিভাবে চলাচল করতেছে, নদীতে কি পরিমাণ সম্পদ আছে, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়ার চেষ্টা করব। তো নদী দূষণ, নদী চুক্তি, এই জিনিসগুলো হচ্ছে নদী থেকে ইম্পর্টেন্ট। প্রশ্ন বলে দিলাম, তোমরা মিলিয়ে নিয়েও রিটেনের প্রশ্নগুলো থাকবে। তারপরে দেখো 43-তে প্রশ্ন আসছে যে বর্তমান পরিবেশ এবং প্রকৃতির চ্যালেঞ্জ গুলা কি। তুমি যদি দেখো এটা পুরা চ্যাপ্টারের শিরোনাম কিন্তু এনভায়রনমেন্ট এন্ড নেচার চ্যালেঞ্জ, এটাকে বাংলা করলে কি হয়, পরিবেশ ও প্রকৃতির চ্যালেঞ্জ। একদম হুবহু চ্যাপ্টার থেকে বাংলা করে প্রশ্ন করছে। এখন তুমি যদি চ্যাপ্টারই না জানো, তুমি যদি চ্যাপ্টারকে গুরুত্ব না দাও, তুমি যদি চ্যাপ্টারের প্রত্যেকটা ওয়ার্ড, আমি গত ক্লাসে বলেছিলাম শুধু ওয়ার্ড না, রিড বিটুইন দ্য লাইন, এর ভিতরে আর কি কি থাকতে পারে সেটা যদি তুমি না জানো, তাহলে কিন্তু 43-তে যে স্টুডেন্টটা এই চ্যাপ্টারটা পড়েছে সে কিন্তু এটা নিশ্চিতভাবে এই প্রশ্ন রেডি করেছে যে এনভায়রনমেন্টাল নেচার এন্ড ইটস চ্যালেঞ্জেস। তো কি কি চ্যালেঞ্জেস আমাদের সামনে আছে, আমাদের সামনে এখন চ্যালেঞ্জ আছে যে আমাদের যে নেচার, সেটার মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে বারবার বিভিন্ন ধরনের ক্যালামিটিস হয়,
দুর্যোগ হয়, সেই দুর্যোগকে আমরা কিভাবে আটকাবো, নদী ভাঙন হয় সেগুলো আমরা কিভাবে আটকাবো, নদী ভাঙনের সময় আমরা কিভাবে আমাদের ক্ষয়ক্ষতি কমাবো, বিভিন্ন দুর্যোগ লাস্ট একটা দুর্যোগ হয়ে গেল, সেটাতে আমরা কি কত ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু, এবং সেই ক্ষয়ক্ষতি আটকাতে হলে কি করতে হবে, জোয়ার, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন, ভূমিকম্প। ভূমিকম্প কিন্তু এখানে ইম্পর্টেন্ট, ভূমিকম্প নিয়ে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে ভূমিকম্প প্রবণ এলাকা। তারপর হচ্ছে খরা হয়, বন্যা হয়। সুতরাং খরা, বন্যা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, আহ নদী ভাঙন, এই পাঁচটা টপিক নিয়ে তোমরা পাঁচটা নোট রেডি করবা, তাহলে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে আমাদের যে প্রকৃতি এবং যেটা চ্যালেঞ্জ সেটা হয়ে যাবে। আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি, এখানে ইম্পর্টেন্ট আসবে যে বায়ু দূষণ। আমরা এই বেশ কয়েকবার দেখছি ঢাকা ওয়ার্ল্ডে বায়ু দূষণের কাতারে প্রথম দিকে চলে আসতেছে। সুতরাং বায়ু দূষণও এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে। 43-তে তারপরে 35-এ দেখো সেম প্রশ্ন আসছে, পরিবেশ বিপর্যয়ের কারণ। আমি এতক্ষণ যেগুলো বললাম, যে সব ক্যালামিটিস এর কথা বললাম, এগুলো সব হচ্ছে পরিবেশ বিপর্যয়ের কারণ, এগুলো হচ্ছে গিয়ে প্রকৃতি সৃষ্ট। এরপর আছে মানব সৃষ্ট কারণ, মানুষ বন উজাড় করে দিচ্ছে, মানুষ হচ্ছে তোমার পশু পাখি মেরে মেরে ফেলছে। হ্যাঁ, যেমন একটা পেঁচা মেরে মেরে ফেলে, তোমার যদি একটা পেঁচা মেরে ফেলে বছরে কত হাজার মেট্রিক টন ধানের ক্ষতি হচ্ছে, এটা কিন্তু কিছুদিন আগে রিপোর্ট হয়েছে। সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জন্য। পরিবেশের যে বিপর্যয়ের কারণ, এগুলো প্রাকৃতিক সৃষ্ট বিপর্যয় এবং মানুষ সৃষ্ট বিপর্যয়। এই বৃক্ষ কেটে ফেলছে, এইসব জিনিসগুলা তোমরা আলাদাভাবে তৈরি করবা। তারপর দেখো 43-তে প্রশ্ন আসছে, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্যোগের প্রভাব। দেখো দুর্যোগ নিয়ে তুমি যদি প্রভাব তুমি যখন লিখবা, তখন কৃষিতে প্রভাব, সবচেয়ে বেশি প্রভাব তো কৃষিতেই পড়বে। কৃষিতে প্রভাব, মৎস্যতে প্রভাব, সামাজিক জীবনের প্রভাব, অর্থনীতিতে প্রভাব, এই প্রভাবগুলো তুমি আলাদাভাবে প্রশ্ন নোট করে ফেলবে, তাহলেই তোমার হবে। একটা মজার প্রশ্ন আছে, বর্জ্য ব্যবস্থাপনা চিত্র। এটাও কিন্তু প্রকৃতিরই অংশ। বর্জ্য ব্যবস্থাপনা এখনো ঢাকাতে কিংবা বড় বড় শহরে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। সুতরাং বর্জ্য ব্যবস্থাপনা এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব, এটা পড়বা। 40-এ প্রশ্ন আসছে, মহামারী ভার্সাস অতিমারি। মহামারী বনাম অতিমারি, এটা এখন আর কোভিড-19 এর কারণে ইম্পর্টেন্ট ছিল, এটা এখন আর বেশি ইম্পর্টেন্ট নাই। তারপর দেখো 38-এ প্রশ্ন আসছে, দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। দুর্যোগ ব্যবস্থাপনা একটা একটা পার্টি, পৃথিবীর একটা পার্ট কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা। সুতরাং এই দুর্যোগ ব্যবস্থাপনা আমি এতক্ষণ দুর্যোগের কথাই বলতেছিলাম, দুর্যোগ ব্যবস্থাপনা কি বোঝায়, পূর্ব দুর্যোগ প্রস্তুতি, দুর্যোগ পরবর্তী প্রস্তুতি গুলা কি থাকা উচিত। উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট সক্ষম, এই স্টেটমেন্টটা ব্যাখ্যা করুন। তো এটা কোনো না কোনো নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, বা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা করতে সক্ষম। পরিবেশ দূষণ, প্রাকৃতিক দুর্যোগ। পরিবেশ দূষণ প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকাংশে দায়ী, ব্যাখ্যা করুন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি। ইংলিশের জন্য ইম্পর্টেন্ট এই রচনা, বাংলার জন্য ইম্পর্টেন্ট এই রচনা, যে খাদ্য নিরাপত্তা। কারণ প্রকৃতির বিপর্যয়, প্রকৃতিতে পেস্টিসাইড ইউজ করা, সেটা আবার নদীতে যাচ্ছে, মাছ মারা যাচ্ছে, তো এই বিষয়গুলো কিন্তু রিলেটেড। সুতরাং এটার সাথে আরেকটা টপিক হচ্ছে খাদ্য নিরাপত্তা। আমি অলরেডি তোমাদেরকে 8-9টা টপিকস বলে ফেলছি, এগুলো সব তোমরা নোট করে নিবা। জলবায়ু, জলবায়ু নিয়ে আমি প্রথমেই বলছি যে জলবায়ু নিয়ে প্রশ্ন আসবে, যে কোপ-19 কি ডিসিশন হয়েছে, কোপ-20 কি ডিসিশন হয়েছে, বাংলাদেশ জলবায়ু ফান্ড থেকে কত টাকা পাচ্ছে। জলবায়ুতে বাংলাদেশ কিন্তু বিশ্বে সবচেয়ে ভান্ডারেবল একটা দেশ, সবচেয়ে ঝুঁকিতে থাকা একটা দেশ। এবং আমার মনে আছে আমাদের বিসিএস এর সময় এই প্রশ্নটা আমরা রেডি করছিলাম, আমাদের বিসিএস আসছেও, যে বাংলাদেশের দুর্যোগের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিতে, এই জন্য আমরা কি জলবায়ু পরিবর্তনের যে ফান্ড, সেটা কি আমরা পাই কিনা। সুতরাং এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জলবায়ু পরিবর্তনে কি কি পরিবর্তন হচ্ছে, যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, মাউন্টেন গলে যাচ্ছে, ঠিক আছে, এরপরে তোমার বাতাসে পরিবর্তন হচ্ছে, মাটিতে পরিবর্তন হচ্ছে, নদীগুলো পরিবর্তিত হচ্ছে, এই সবগুলা কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব। এবং মানুষের শরীরে কি কি প্রভাব পড়তেছে, কি কি বায়ুবাহিত রোগ মানুষের বৃদ্ধি পাচ্ছে, পানিবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে মানুষের, কি কি সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তনে। তো এই জিনিসগুলা, তারপরে তোমার বৃষ্টি কমে যাচ্ছে, গ্রীষ্মকালে রোদ বেশি পড়তেছে, শীতকালে শীতের প্রভাব আছে, এই যে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক পরিবর্তনগুলা, এই পরিবর্তনগুলা নিয়ে কিন্তু প্রশ্ন আসবে।
45 একটা প্রশ্ন আসে, কৃষি জমি অকৃষিকাজে স্থানান্তর হওয়ার। তো যেহেতু 45 চলে আসছে, এটা তাহলে আর আমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে না। তারপরে এটা তোমরা যেহেতু রিটেনের প্রশ্ন টিকাতে থাকতে পারে যে কৃষি জমি কিভাবে অকৃষি জমিতে রূপান্তরিত হচ্ছে। আজকের কালের কণ্ঠ যদি তোমরা পড়ো, এটাতে একটা বিশাল ডিটেল আছে যে কৃষি জমি অকৃষি জমিতে কিভাবে রূপান্তর হচ্ছে, প্রতি কৃষক কিভাবে জমি পাচ্ছে, এবং কৃষকের ফ্যামিলি দিন দিন বড় হচ্ছে, জমি দিন দিন ছোট হচ্ছে, যার কারণে ফসল উৎপাদন করা কঠিন হয়ে যাচ্ছে। এগুলো ছিল প্রশ্ন। তো এখান থেকে অনেকগুলো টিকা আসে, যেমন নদী চুক্তি, পরিবেশ দূষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, আমি এতক্ষণ এগুলো বলেছি, খাদ্য নিরাপত্তা, কৃষি, জলবায়ু, এর সাথে কিছু রোগ আছে বর্ষাকালে হয়, যেমন ধরো ডেঙ্গু। হ্যাঁ হ্যাঁ, ডেঙ্গু এর সাথে রিলেটেড, যেহেতু এটা প্রাকৃতিক বিপর্যয় একটা কারণ। ডেঙ্গু যেখানে সেখানে জলাশয় জমে আছে, জল জমে আছে, ফ্লো হচ্ছে না, এই কারণে হচ্ছে ডেঙ্গু হচ্ছে। সুতরাং এই সবগুলা বিষয় কিন্তু প্রকৃতির সাথে রিলেটেড। তো মোটামুটি এইটাকে, এখানে আমি যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে আসতে পারে এবং যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে আসছে, টোটাল আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিলাম, এবং সেই গাইডলাইন অনুযায়ী ফলো করে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে নিবা। ঠিক আছে? এবং আমরা যখন এই ক্লাসগুলো যখন আমরা নোট আকারে পড়াবো, আমি এখান থেকে মিনিমাম একটা বা দুইটা তিনটা নোট তোমাদেরকে করে দিব, বাকিগুলো তোমাদেরকে অনলাইনে দিয়ে দিব। তো সেগুলো তোমরা তোমাদের নোটের সাথে মিলিয়ে একটা ভালো নোট তৈরি করো, এবং এভাবে আস্তে আস্তে তোমাদের প্রস্তুতিটা এগিয়ে নিয়ে যাবো। শুধু বাংলাদেশ ইন্টারন্যাশনালে না, তোমরা সব জায়গায় তোমাদের প্রস্তুতি নিয়ে যাবা। সবগুলা সেক্টরে তোমাদের, সবগুলা সাবজেক্টে তোমাদের প্রস্তুতি থাকা লাগবে। ঠিক একইভাবে তোমরা কিভাবে আলাদা করা যায় তোমাদের খাতাটাকে, বাংলা ইংরেজি সবগুলা, সবগুলা খাতা নিয়ে, বিজ্ঞান সবগুলা খাতা নিয়ে তোমরা চিন্তা করবা। তুমি যখনই তোমার প্রেজেন্টেশন আলাদা হবে, তোমার ডেটা আলাদা হবে, তোমার তথ্য আলাদা হবে, তুমি যেগুলো কন্টেন্ট লিখছো কন্টেন্ট আলাদা হবে, তোমার নাম্বারও আলাদা হবে। ঠিক আছে? তো আজকে এইটুকুই। তোমরা এটা প্র্যাকটিস করো, এবং যে সমস্যাগুলো হয় সেগুলো আমাদেরকে পেজে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে আমাদেরকে জানাও যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, এই বিষয়গুলো আমরা বুঝতেছি না। ধীরে ধীরে তোমরা আগাইতে থাকো, যাতে রিটার্নের আগে তোমাদের প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যায়। থ্যাংক ইউ।